স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10:30টার দিকে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। স্থবির দ্বিপাক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতেই প্রায় 1.5 দশক পর মূলত এই বৈঠক। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়টি আলোচনায় আছে। 15 বছর বিরতির শেষে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক সম্পর্ককে স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের বিষয়ে জানতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। তিনি আছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। হাসিব, বৈঠকে আলোচনার বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তাসনুভা, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাষ্ট্রীয় যে গেস্ট হাউস সেখানে পদ্মাতে। সেখানে আজ সকাল 10:30টাতে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তিনি এসেছেন এবং 10:30টা থেকে দীর্ঘ এখন 12টা বাজে, 12টা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা তাদের বৈঠক এখনও চলমান। তবে 1টার মধ্যেই বৈঠক শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এবং এর পরবর্তীতে 1টার পরে কিন্তু তারা যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও প্রায় দীর্ঘ, যেমনটি বলছিলেন, আসলে প্রায় 15 বছর পর কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে। এর পূর্বে এফওসি যে বৈঠক সেটি হয়েছিল 2010 সালে। পরবর্তীতে 2010 সালে বৈঠকের পরে 2012 সালে এসেছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তবে এই বছর কিন্তু আসলে দীর্ঘ এতদিন পর যেহেতু এসেছে, সেই মাঝে যে এত বছরের গ্যাপ ছিল সেই সম্পর্ককে অবনতির জায়গা থেকে আসলে উদ্ধারণের ক্ষেত্রে এবার নতুন করে কিন্তু আরও বেশ কিছু সম্পর্ক হতে পারে। যেমন ব্যবসায়িক বা বাণিজ্যিক যে সকল বিষয়, সেগুলোতে কিন্তু চুক্তি দেখছেন যারা কূটনৈতিক বিশ্লেষক আছেন তারা, বিশেষ করে জাহাজের এবং বিমানের এবং তোলার এই সকল বিষয় নিয়েও কিন্তু আসলে কথা হচ্ছে। এছাড়াও যেহেতু তিনি এত বছর পরে এসেছেন, সেহেতু সেই খাতিরে কিন্তু আসলে অল্প সময় বৈঠক হবে না, স্বাভাবিক দীর্ঘক্ষণ যাবৎ বৈঠক হচ্ছে। তবে যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সম্পর্কে টানপোড়েন ছিল, সেই জায়গা থেকে দীর্ঘ 15 বছরের পরে এসে তাদের এই বৈঠকটি ইতিবাচক হবে বলে অনেকে আশা করছেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2024 সালে অর্থাৎ গেল বছরে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের পারস্পরিক স্বীকৃতির প্রায় 50 বছর পূর্তি হয়েছে। তার এই প্রেক্ষিতে কিন্তু তাদের একটি ইতিও টানছেন এরকম যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন। তবে সর্বশেষ এখন পর্যন্ত বৈঠক চলছে, তবে দুপুর 1টা নাগাদ হয়তোবা তারা বৈঠক শেষ করে বেরোবেন এবং পরবর্তী তাদের সেখানে কী কথা হলো সঠিকভাবে আমরা জানতে পারবো তারা যখন বৈঠক শেষ করে বের হবেন। সর্বশেষ জানাচ্ছিলাম পদ্মা গেস্ট হাউস থেকে, যেখানে উপস্থিত ছিলাম। জি হাসিব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সে ব্যবস্থা তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপির সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই মূল লক্ষ্য। টেবিলের দুই প্রান্তে বসলেও সবই এক। বিএনপির ভূমিকা জনগণের কাছে সমাদৃত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারে এত বেশি সময় দেয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্থিমিত হয়ে যায়। সংস্কারের পক্ষে বিএনপি, সবকিছুর মূলে জনগণ, তাদের সম্মতিতে সব হতে পারে। লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি। সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে, নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন, কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রতিরোধ রচনা করেছেন। আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টের এই লড়াই আমরা বিজয়ী হয়েছি। এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই।
জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি। সেখানে আছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নূপুর, ভেতরে তো বৈঠক চলছে, এই বৈঠকের বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সকাল 10:30টায় কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে ঐক্যমত্য কমিশনের সদস্যদের একটি বৈঠকে বসেছেন। তারা বৈঠক করছেন এবং আমরা বৈঠকের ভিতরে কিছুক্ষণ ছিলাম। সেই সময় কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর রিয়াজ আলী কথা বলেছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন বেশ কিছু বিষয়ে। তাদের আজকের এই বৈঠক নিয়েও কিন্তু কথা বলেছেন বেশ কিছু বিষয়ে, আমরা সে বিষয়ে জেনেছি। সেই সাথে তিনি বলেছেন যে ভঙ্গুর অবস্থায় ছিল গণতন্ত্র, আর এই ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কাজ করছেন সেই মতে। এইদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন এবং তারাও কিন্তু অনেকেই কথা বলেছেন। তার মধ্যে নজরুল ইসলাম খানও কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে বিএনপি বরাবরই বলে আসছিলেন যে তারা সংস্কারের বিপক্ষে না, তারা কিন্তু সবসময় বলে আসছেন সংস্কার চাই, কিন্তু সংস্কারের সীমাটা যেন ন্যূনতম একটা সংস্কার করেই পরবর্তীতে নির্বাচন দেওয়া হোক, এই বিষয়টি কিন্তু তিনি বারবার বলছিলেন। এমনকি তিনি বলছিলেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয় নিয়েও কিন্তু তিনি বারবার কথা বলছিলেন। সেই সাথে আরো বেশ কিছু বিষয়ে জানিয়েছিলেন যে তারা যে 166টি সুপারিশের পক্ষে বিপক্ষে মত দিয়েছেন এবং যে সুপারিশ মালাগুলো গিয়েছেন সেগুলোর বিষয় নিয়েও কিন্তু কথা বলছিলেন, যে তারা সবগুলোর সাথে একমত বা দ্বিমত পোষণ করেছেন, সেই বিষয়গুলো কিন্তু বারবার তুলে ধরছিলেন। সেই সাথে আমরা দেখেছি যে বিএনপি যে সংস্কারের পক্ষে না, যে যুক্তিসঙ্গত, সে বিষয়টি কিন্তু বারবার তুলে ধরছেন যে তারা কেন সবকিছু সংস্কারের পক্ষে বা বিপক্ষে কতটুকু আছেন সেটি কিন্তু বারবার তুলে ধরছেন। তো এখন পর্যন্ত যেহেতু বৈঠক চলছে, বৈঠক প্রায় বেলা 4টা পর্যন্ত হওয়ার কথা আছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো আসলে বিএনপির সাথে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছে সেটি থেকে বের হয়ে আসলে আমরা কিন্তু জানতে পারবো বিএনপির পক্ষ। জি নূপুর, বৈঠক শেষ হলে হয়তো এই বিষয়ে আমরা আরো কিছু জানতে পারবো আপনার কাছ থেকে। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপ সফর সম্পর্কে প্রেস ব্রিফিং করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী আমাদের এই 5 সদস্য বিশিষ্ট টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত এমইপি, যিনি একই সাথে অনারেবল চেয়ারম্যান ডেলিগেশন ফর রিলেশনস উইথ দ্য কান্ট্রিজ অফ সাউথ এশিয়া, মিস্টার সার্ভান দিমিত্রি স্তুরজাকেভিচ। আমরা তার দাওয়াতেই গিয়েছিলাম এবং বাকি সকল কর্তৃপক্ষ আমাদেরকে ভার্বালি দাওয়াত জানিয়েছিলেন। এই সফরে আমাদের লক্ষ্য ছিল সভ্য এবং আধুনিক এই বিশ্বের অন্যতম উন্নয়নের প্রাণকেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করা, নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং অনন্য একটা উচ্চতায় পৌঁছানোর জন্য বিরামহীন চেষ্টা চালানো। এরই অংশ হিসাবে এই সফর ছিল আমাদের জন্য নয়, আমাদের জাতির জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়া তার সহযোগী সমিত দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিকে ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়।
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করা হয়েছে। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন শিক্ষার্থীরা। এরই মধ্যে সচিবালয়ে গেছে তাদের প্রতিনিধি দল। এর আগে 6 দফা দাবিতে বুধবার সকাল থেকে রাজধানী তেজগাঁও সহ সারা দেশে বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে রাত পর্যন্ত চলা এই অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে গেল রাতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা পারভিনকে। বৃষ্টির পরও বিশ্বের 126 শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকালে IQAR এর মান সূচকে ঢাকার গড় বায়ুমান ছিল 183। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নেপালের কাঠমান্ডু, যার স্কোর ছিল 170। বায়ু দূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR। প্রতিষ্ঠানটি বিশ্বের সব শহরের বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বৃহস্পতিবার সকালে ঢাকায় সবচেয়ে বেশি বায়ু দূষণ ছিল পুরান ঢাকার বেচারাম দেউরি এলাকায়, দ্বিতীয়তে ছিল মিরপুর 6 এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকা। আজ IQAR এর দেয়া সতর্ক বার্তায় ঢাকাবাসীর উদ্দেশ্যে পরামর্শ, বাহিরে বের হলেই নগরবাসীকে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।